প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হলি চাইল্ড কেয়ার অ্যান্ড ব্রিগেডের স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হোসেন কাজল, তোমাদের চতুর্থ শ্রেণীর ক্লাস টিচার। আজকে আমরা 10 নং শিট নিয়ে আলোচনা করব। সো বিফোর স্টার্টিং মাই ক্লাস, আমি যদি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, তাহলে আমরা সকলে জানি যে তোমরা লম্বা সময় ধরে বাসায় আছো এবং বাসায় থেকে অনলাইন ক্লাসগুলো করছো। সো এটার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে যথেষ্ট চেষ্টা করছি এবং করব যেন তোমরা বাসায় থেকে ভালোভাবে ক্লাসগুলো করতে পারো, সেই জন্য। আর আজকে আমরা 10 নং শিট আলোচনা করব। সো আমি যদি আমার ক্লাসে আসি, সো 10 নং শিটের মধ্যে তোমরা সাধারণত শিটের মধ্যে তোমরা সবাই জানো যে প্রায় 8 থেকে 9টির মতো সাবজেক্ট থাকে। সো সেই সাবজেক্টগুলো আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। সো আসলে যেই সাবজেক্টগুলো তুলনামূলকভাবে একটু কঠিন, সেগুলো আমি বেশি আলোচনা করে থাকি। আর যেগুলো মোটামুটি যেই সাবজেক্টগুলো একটু তুলনামূলকভাবে সহজ, সেগুলো তোমরা বাসায়ও অনেকটা পড়লে বুঝতে পারবে। সো আমি প্রথমে আমরা ক্লাস শিটে দেখি। তো প্রথম সাবজেক্ট আমাদের যেটা আছে সেটা হলো বাংলা প্রথম পত্র। সো বাংলা প্রথম পত্রে আমরা যে গল্পটা পড়তে দিয়েছি সেটি হলো মোদের বাংলা ভাষা। সো পুরো মোদের বাংলা ভাষা পুরো কবিতাটি যদি আমরা সামারি করি, তাহলে আমরা পুরো কবিতাটা সামারি করলে আমরা কয়েকটা বাক্যে সামারি করতে পারি। সেটা হলো যে 1952 সালের রাষ্ট্রভাষা বাংলা দাবি করার জন্য অনেক ছাত্রছাত্রীরা মিছিল করেছিল এবং সেই মিছিলের মধ্যে অনেককে পুলিশের গুলি খেতে হয়েছে এবং অনেকে মারাও গিয়েছে। সো ওভারঅল আমরা বলতে পারি যে এই ভাষাটা বাংলা ভাষা অর্জনের জন্য বা বাংলা ভাষা দাবি, আমাদের মাতৃভাষা বাংলা, সেটার জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফলে আমরা বাংলা ভাষা পেয়েছি। সো আমাদের সবারই বাংলা ভাষা গুরুত্ব দেওয়া উচিত এবং ভালোবাসা উচিত বাংলা ভাষার প্রতি। সো এই ছিল আমার বাংলা প্রথম পত্রে মোদের বাংলা ভাষা পুরো কবিতাটির হলো সামারি। এরপরে এখান থেকে কিছু শব্দার্থ এবং প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, সেগুলো তোমরা বাসায় পড়ে নেবে। আমি যদি এখানে লিখি, এখন আমি আলোচনা করছি বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম, রাইট, বাংলা প্রথম। এখানে কিছু শব্দার্থ প্রশ্ন উত্তর দেওয়া আছে, তো সেগুলো তোমরা বাসায় পড়ে নেবে। এরপরে বাংলা দ্বিতীয় পত্রে বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ এগুলো আছে। দেন বাংলা অনুবাদের জন্য আমি তোমাদেরকে যেটা বলেছি সেটা হলো ইংরেজি দ্বিতীয় পত্রের একটা অনুবাদের একটা চ্যাপ্টার আছে। সো সেই চ্যাপ্টারের তোমরা যদি প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো কীভাবে করতে হয়, এরপর পাস্ট টেন্সের বাক্যগুলো কীভাবে করতে হয়, তাহলে কিন্তু ওগুলো শিখলে তোমরা কিন্তু বাংলা অনুবাদে অনেকটা হেল্প পাবে। সো এই জন্য আমি বলবো, তোমরা যারা বাংলা অনুবাদটা ভালোভাবে শিখতে চাও, তারা সেখানে গিয়ে ওই চ্যাপ্টারের যে অনুবাদগুলো আছে সেগুলো ফলো করবে। দেন ভাব সম্প্রসারণ আছে, আমরা পৃষ্ঠা উল্লেখ করে দিচ্ছি, এখান থেকে বাংলা দ্বিতীয় বই থেকে ভাব সম্প্রসারণটা পড়ে নেবে। এরপরে ইংরেজি প্রথম পত্রে আমি এখানে একটি গল্প পড়তে দিয়েছি, সেটি হলো মডেল 8 এর প্রথম গল্পটা, সিন কম্প্রিহেনশন, যেটা আমি আজকে তোমাদেরকে পড়ে দেব। তো আমি বের করি মডেল 8 তোমরা ক্লাস করার সময় বই প্লাস শিট সামনে রাখতে পারো, দেন তোমরা অনেকটা হেল্প পাবে। সো এখন তোমরা সবাই বের করবে মডেল 8-এর যে প্রথম গল্পটা আছে সেটা আমি তোমাদেরকে একটু পড়ে দেব। সো সেই গল্পটা কী বলে তোমরা সবাই বই হাতে নেবে। দেন তাহলে আমার সাথে তোমরা বই দেখলে তাহলে বুঝতে পারবে ভালোভাবে। তো আমরা গল্পটা পড়ি। প্রথমে যেই বাক্যগুলো প্রথমত যে বাক্যগুলো আছে সেগুলো, হাই আই এম সাগর, ওহে আমি হই সাগর, আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে, আই এম 9 years old, আমি নবম শ্রেণীতে পড়ি। তোমরা এখানে আমি যদি দেখাই মডেল 8-এর ইংরেজিটা আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, বাংলাটা কিন্তু পাশেই আছে। তোমরা পরবর্তীতে তোমরা যদি ভুলে যাও
বা প্রবলেম হয় দেন এই বাংলাটা নিচে দেখতে পারো। সো আমি তারপরেও গল্পটা পড়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। তো এখানে আমি ছিলাম যে আই এম 9 years old, আমার বয়স 9 বছর। আই হ্যাভ আ লিটিল সিস্টার, আমার একটি ছোট বোন আছে। হার নেম ইজ কেয়া, যার নাম কেয়া। শি ইজ অনলি 3 years old, তার মাত্র 3 বছর বয়স। মাই ফাদার ইজ আ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। অ্যান্ড মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, এবং আমার মা একজন গৃহিণী। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ স্কুল টিচার, আমার দাদা একজন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বাট হি ডাজ নট ওয়ার্ক নাও, কিন্তু তিনি এখন কাজ করেন না। মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, আমার দাদা আমাকে আমার বাসার কাজ করাতে সাহায্য করে থাকেন। হি ইজ ভেরি স্মার্ট, তিনি অনেক ভদ্র, বা তিনি অনেক চালাক, যেটা মিন করে। দেন মাই গ্র্যান্ডফাদার ওয়ার্কস অ্যাট হোম, মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম, আমার দাদিমা বাসায় কাজ করেন। শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বের সব থেকে ভালো পিঠাটি তৈরি করে থাকেন। শি হেল্পস আস মাই মাদার উইথ দ্য গার্ডেন, তিনি আমার মাকে বাগানের কাজে সাহায্য করে থাকেন। মাই মাদার হ্যাজ আ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মার খুব সুন্দর একটি বাগান আছে। আই এম ভেরি প্রাউড অফ ইট, আমি যেটার প্রতি অনেক গর্বিত। শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নাইবারহুড, তিনি প্রতিবেশীদের জন্য ভালো টমেটো এবং শসা উৎপাদন করে থাকেন। দ্যাট আর ডিলিশিয়াস, যেগুলো অনেক সুস্বাদু। সো এই ছিল পুরো গল্পটির বাংলা। তো এখান থেকে আমরা শিটের মধ্যে যেটি বলেছি সেটি হলো 1, 2, 3, 4, 1 থেকে 4 পর্যন্ত তোমরা পড়ে নিবে। 1 নম্বরটা কি, কলাম মিল করতে হবে, বাম দিকের বাক্যগুলোর সাথে ডান দিকের বাক্যগুলো মিল করতে হবে, যেটা আমি তোমাদেরকে পূর্বের ক্লাসগুলো শিখিয়েছি। সো আই হোপ যে এটা তোমাদের কোনো খুব একটা প্রবলেম হবে না। দেন 2 নম্বর হলো তোমার প্রশ্ন উত্তরগুলো, এই গল্পটা পড়লে ইজিলি প্রশ্ন উত্তরগুলো অ্যান্সার করতে পারবে। দেন 2 নম্বর ট্রু ফলস। তো ট্রু ফলসটা কিন্তু তোমরা এই গল্পটা পড়লে ট্রু ফলসগুলো দিতে পারবে। দেন প্রশ্ন উত্তর ও একটা শর্ট কম্পোজিশন, যেটা এই প্যাসেজ থেকে তোমাদেরকে লিখতে হবে। সো এগুলো আমি আর আলোচনা করলাম না, যেগুলো আমি পূর্বে আলোচনা করেছিলাম, এবং এগুলো তোমরা আশা করি পারবে। সো এই ছিল গল্পের পুরো বাংলাটা আমি করে দিলাম, এবং 1 থেকে 4 পর্যন্ত এই গল্প থেকে লিখতে হবে, যেটা তোমরা বাসায় পড়লেই পারবে। সো এই ছিল আমার এই গল্পের আলোচনা, গল্প নিয়ে। দেন আমি যদি আলোচনায় আসি, তাহলে এখানে কী বলা হচ্ছে, সিলেবাসের 9 থেকে 13 নং, যেটা আমি প্রায় প্রতি ক্লাসে আলোচনা করে থাকি, 9 থেকে 13। তো তোমরা 9 নংয়ে হলো আছে WH কোশ্চিন। WH কোশ্চিনে আমি এখন ইংরেজি আলোচনা করছি, এটা তোমাদের লিখি, ইংরেজি প্রথম, রাইট? তোমরা WH কোশ্চিনে আমি তোমাদের হলো কিছু রুলস শিখিয়েছিলাম। যেমন গত ক্লাসে অবজেক্ট ধরে যদি WH কোশ্চিন করতে হয়, তাহলে তোমরা কীভাবে করবে। WH কোশ্চিনে গত ক্লাসে 2টা রুলস শিখিয়েছিলাম, আজকে আমি আর নতুন রুলস দেবো না। নেক্সট ক্লাসে আমি কিছু তোমাদের আজকের সহ নেক্সট ক্লাসে একসাথে 4টা রুলস দিয়ে দেবো, যেন পরবর্তীতে WH কোশ্চিনটা হয়। তো আজকে রুলস WH কোশ্চিনের এই জন্যই দেবো না, পূর্বের যে রুলসগুলো আমি আলোচনা করেছি, পূর্বের কিন্তু প্রায় 6 থেকে 7টি রুলস আলোচনা করেছি, যে অবজেক্ট ধরে কীভাবে করতে হয়, সাবজেক্ট ধরে কীভাবে WH কোশ্চিন করতে হয়, দেন অবজেক্ট ধরে কীভাবে করতে হয়। সো সেই WH কোশ্চিনগুলো যেগুলো আমি দিয়েছিলাম, সেগুলোর ওপর ডিপেন্ড করে তোমরা কিছু WH কোশ্চিন বাসা থেকে করে বাসায় কিছু প্র্যাকটিস করবে সেই WH কোশ্চিনগুলো। আর নতুন রুলস আমি নেক্সট ক্লাসে দিব। আর WH কোশ্চিনের কাজ যেটা থাকলো, তোমার পূর্বের রুলসগুলো এগেইন রিভিশন দেওয়া। সো এই ছিল WH কোশ্চিন 9 নং। দেন 10 নংয়ে যদি আসি, আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, এটা হলো 193 পৃষ্ঠার 10 নং। তাহলে এখানে তোমরা সবাই বের করো 193 পৃষ্ঠার 10 নং। 193 পৃষ্ঠার 10 নংয়ে এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা বই সবাই সামনে রাখবে। এখানে 10 নং প্রশ্নটা কি বলছে, যে রিড দ্য ডাইরেকশনস অ্যাবাউট মেকিং ডেইলি রুটিন, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তোমার প্রতিদিনের কাজের তালিকা তৈরি করো এবং এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
এখানে কিছু নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো পড়বে এবং নিচে এর পাশে বাংলাও দেওয়া আছে। যেমন দেখো যে 1 নম্বর যদি দেখি, থিঙ্ক অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস, তোমার কর্মকাণ্ডের তোমার কাজকর্ম নিয়ে চিন্তা করো, তোমার কাজকর্মগুলো নিয়ে ভাবো। দেন আইডেন্টিফাই ইউর মর্নিং অ্যাক্টিভিটিস, এরপর তুমি সকালে কোন কাজগুলো করো সেগুলো চিহ্নিত করো। এভাবে করে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলোর উপর ডিপেন্ড করে কিছু প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নগুলোর উত্তর তোমাকে করতে হবে। তো এখানে এ নাম্বার প্রশ্নটা কী আছে আমরা যদি দেখাই, যে হোয়াট ডু ইউ থিঙ্ক বিফোর মেকিং আ ডেলি রুটিন, তোমরা তোমাদের ডেলি রুটিন তৈরি, প্রতিদিনের যে কাজ ডেলি রুটিনটা সেটা তৈরি করার পূর্বে তোমরা কি চিন্তা করে থাকো বা কি প্ল্যান করে থাকো, তো সেটা লিখতে হবে। সেটা হলো এ নাম্বারের উত্তর এখানে দিয়েছে মাই অ্যাক্টিভিটিস, আমাদের কাজগুলো, আমাদের কাজগুলো ভালোভাবে, আমাদের কাজগুলো নিয়ে আমাদের ডেলি রুটিনটা আমরা তৈরি করে থাকি। আমাদের ডেলি রুটিন কী নিয়ে তৈরি করি, আমাদের কাজগুলোর উপর ডিপেন্ড করে আমরা আমাদের ডেলি রুটিন তৈরি করি। তাহলে এখানে দিতে পারো এ নাম্বারের উত্তর মাই অ্যাক্টিভিটিস। এরপর বি নাম্বার, হোয়াই ডু ইউ ডিভাইড ইউর স্টাডি আওয়ার্স, তোমাদের পড়াশোনার সময় আলাদা করো কেন, তোমরা তোমাদের পড়াশোনার সময়গুলো আলাদা করো কেন। এখানে বলছে টু ফিক্স মাই লেজার আওয়ার্স, এখানে দিচ্ছে আমাদের পাশে বাংলা আছে, হ্যাঁ পাশে বাংলাগুলো তোমরা দেখতে পাবে। আমার অবসর কাটানোর সময় নির্ধারণ করার জন্য, আমরা আমাদের ডেলি রুটিনটা এই জন্যই ভালোভাবে আমরা সাজাই, যেন আমরা পড়াশোনার পাশাপাশি যেন একটু আমরা বিনোদনের সময় পাই। যেমন বিকালে একটু খেলাধুলা, দেন একটু বন্ধুদের সাথে কথা বলা। সো পুরো দিন কিন্তু তুমি পড়বে না, রাইট? পুরো দিন পড়লে কিন্তু বোরিং ফিল করবে। এই জন্য বিকেলে আমরা যেটা সাজেস্ট করে থাকি, অবশ্যই পড়াশোনা করবে, দেন পাশাপাশি একটু আমরা খেলার জন্য বের হই। সো সেই সময়টা বের করার জন্য আমরা আমাদের ডেলি রুটিন তৈরি করে থাকি, রাইট? এরপরে আমরা আসি যে হাউ ডু ইউ মেক ইউর ডেলি রুটিন, তুমি কীভাবে তোমার ডেলি রুটিনটি তৈরি করে থাকো। এখানে উত্তর দেওয়া আছে যে ফার্স্ট আই থিঙ্ক অ্যাবাউট অল অফ মাই অ্যাক্টিভিটিস, প্রথমে আমি আমার প্রতিদিনের সব কাজগুলো, আমি যেগুলো করব সেগুলো নিয়ে চিন্তা করি। দেন আই মেক মাই ডেলি রুটিন, তারপরে আমি আমার ডেলি রুটিনটি তৈরি করি। দেন আই মেক মাই ডেলি রুটিন অ্যাকর্ডিংলি, তারপর আমি আমার প্রতিদিনের যে তালিকাটি, যে কাজকর্মগুলো সেগুলো আমরা প্রতিদিনের যে ডেলি রুটিনটি, প্রতিদিনের যে কাজগুলো নিয়ে আমাদের যে ডেলি রুটিন, তারপর সেটা তৈরি করি। সো এই ছিল আমার এ থেকে সি পর্যন্ত প্রশ্নের উত্তর 10 নম্বর। সো সিলেবাসের 9 থেকে 13-র মধ্যে সিলেবাসের 10 নং আলোচনা করলাম। এরপরে আসবো সিলেবাসের 11। তো সিলেবাসের 11 নং তোমরা এখানে আমি যদি বলি যে 11 নং হলো 196 পৃষ্ঠার 1 নম্বর, তোমরা সবাই বের করবে 196 পৃষ্ঠার 1 নম্বর। এখানে 196 পৃষ্ঠার 1 নম্বর, এটা হচ্ছে কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার, যেটা তোমার সিলেবাসের 10 নং, অর্থাৎ 10 নম্বর প্রশ্নতে যেটা আমরা পেয়ে থাকি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা কি আছে, হেয়ার ইজ দ্য একাডেমিক ক্যালেন্ডার অফ ইউর স্কুল, রাইট 5 সেন্টেন্সেস ইউজিং মান্থস অফ দ্য ইয়ার। এখানে বাংলাটা নিচে দেওয়া আছে, বাংলাটা কি আছে, এখানে তোমার স্কুলের শিক্ষা কার্যক্রমের বর্ষপঞ্জি দেওয়া আছে, বছরের মাসগুলো ব্যবহার করে 5টি বাক্য লিখুক। অর্থাৎ এখানে আমাদের প্রতি বছরে সাধারণত স্কুলে কিন্তু 1 বছরের মধ্যে অনেকগুলো এক্সাম হয়, যেমন মিড টার্ম, সেমিস্টার, দেন অন্যান্য আরও যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো কোন কোন সময় কোন কোন মান্থে হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে। আর অ্যান্সারটা লেখার সময় অবশ্যই ABCD দিয়ে লিখবো না, প্যারাগ্রাফের মতো করে লিখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সারটা, এখানে কিন্তু একটা টেবিল দেওয়া আছে, এখানে মান্থস অফ দ্য ইয়ার, তোমার বছরের মাসের নামগুলো দেওয়া আছে। দেন একাডেমিক ক্যালেন্ডার, এরপর আমরা ওই বছরে কোন কোন মাসে কোন কোন আমাদের অ্যাক্টিভিটিসগুলো, কোন কোন কার্যক্রমগুলো আমাদের প্রতিষ্ঠানের মধ্যে সাধারণত স্কুলে সংগঠিত হয়ে থাকে সেগুলো কিন্তু দেওয়া আছে। তো অ্যান্সার আমরা প্যারাগ্রাফের মতো করে লিখব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আওয়ার ক্লাস স্টার্টস ইন জানুয়ারি, আমাদের এখানে ফার্স্ট মান্থ কিন্তু জানুয়ারি, এই জন্য এখানে জানুয়ারি দিলাম, যে আওয়ার ক্লাস স্টার্টস ইন জানুয়ারি, জানুয়ারিতে আমাদের ক্লাস শুরু হয়। ক্লাস টেস্ট ইজ হেল্ড ইন মার্চ, এরপর মার্চ মাসে আমাদের ক্লাস টেস্ট হয়। ক্লাসের মধ্যে যে একটা ছোট করে এক্সাম নেওয়া হয় সেটাকে
ক্লাস টেস্ট বলে থাকে। দেন ইন জুন মিড টার্ম এক্সামিনেশন ইজ হেল্ড, এরপর জুনে আমাদের মিড টার্ম এক্সাম হয়ে থাকে। ফাইনাল এক্সামিনেশন ইজ হেল্ড ইন অক্টোবর, রেজাল্ট ইজ পাবলিশড ইন নভেম্বর। ফাইনাল এক্সামিনেশনটা আমাদের অক্টোবরে হয় এবং নভেম্বরে আমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে থাকে, নভেম্বরে আমাদের স্কুল থেকে রেজাল্টটা দেওয়া হয়। সো এইভাবে করে কিন্তু তোমরা প্যারাগ্রাফের মতো করে লিখবে। এখানে পাশে কিন্তু দেওয়া আছে যে কোন মাসে কোন জিনিসগুলো হয়, জাস্ট ওগুলো লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে প্যারাগ্রাফের মতো করে। দেন ফার্স্ট মান্থ ইট হেল্স দিস ওয়ান, অ্যান্ড অন জুন হেল্স মিড টার্ম এক্সাম। সো দ্যাট ওয়ে ইউ হ্যাভ টু রাইট ডাউন, রাইট? আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো, এটা অনেক ইজি, প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে, জাস্ট এটার উপর ভিত্তি করে। দেন সিলেবাসের আমরা শেষ করলাম, 11 নং। দেন 12 নং হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ আসলে পূর্বের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে রিঅ্যারেঞ্জ আসলে কি, রিঅ্যারেঞ্জ হলো তোমার একটা বাক্যের মধ্যে তোমার রিঅ্যারেঞ্জ হলো একটা বাক্যের মধ্যে ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। যেমন যে যেমন দেখো আমি যদি একটা দেখাই, যে মনে করো এইটা দিলাম, হ্যাঁ, এরকম করে দিলাম মনে করো, আর সো এটা একটা বাক্য, হ্যাঁ, এটা একটা বাক্য। তো এখানে কিন্তু এই বাক্যের মধ্যে কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে, তোমাকে এটা সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে আমি বলছিলাম যে তোমরা যখন বাক্য সাজাবে তখন প্রথমে দেটা নিবে, সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা দেটা নিই, দেন দে নিলাম, এরপরে সাবজেক্টের পরে ভার্ব নিবে, হ্যাঁ, দেন ভার্ব কি এখানে আর, তাহলে দে আর। এরপরে হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে এটা হচ্ছে অ্যামিজার, হ্যাঁ, এটা হচ্ছে তোমার দে আর, এটা হচ্ছে তোমার একটা হেল্পিং ভার্ব আমরা বলতে পারি। দেন এটা হচ্ছে মূল ভার্ব। এর সাথে হচ্ছে তোমরা এই যে এটা নিলে দে আর গোয়িং, দে আর গোয়িং, দে আর গোয়িং, এখানে আরও দে আর গোয়িং, এখানে এটা এভাবে দিতে পারো, দে আর এটা দিতে পারো, দে আর গোয়িং, এখানে স্কুল দিতে পারো, দেন এটা দিতে পারো, রাইট? তো এখানে আমরা প্রথমে দে দিলাম, দেন এটা হচ্ছে হেল্পিং ভার্ব দিলাম, দেন হচ্ছে আমরা মূল ভার্ব দিলাম, এটা হচ্ছে মূল ভার্ব দিলে দে আর গোয়িং। এরপরে হচ্ছে অবজেক্ট দিতে হবে না এটা, তাহলে অবজেক্ট এটা দিলে দে আর গোয়িং স্কুল। আর কোনো একটা জায়গা, দে আর গোয়িং টু স্কুল, তারা একটা জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় যাচ্ছে, তো সেটার পূর্বে টু বসাতে হবে, দেন এটা বসাবে, দে আর গোয়িং টু স্কুল। সো এইভাবে করে তোমরা রিঅ্যারেঞ্জটা সাজাবে, হ্যাঁ, এভাবে করে তোমরা রিঅ্যারেঞ্জ, এভাবে করে বাক্যগুলো সাজাবে। প্রথমে সাবজেক্ট নিবে, দেন ভার্ব, হ্যাঁ, দেন হচ্ছে অবজেক্ট, এরপর অবজেক্টের আগে যদি কোনো প্রিপোজিশন বসে তাহলে সেটা বসালে। সো এইভাবে করে কিন্তু তোমরা যখন কয়েকটি বাক্য প্র্যাকটিস করবে তখন কিন্তু রিঅ্যারেঞ্জটা বুঝতে পারবে নিজেরাই। সো একটা বাক্য দিয়ে আমি বুঝালাম, এভাবে করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সো রিঅ্যারেঞ্জটা ছিল হলো এটা। দেন সিলেবাসের আমরা আলোচনা করলাম সিলেবাসের 12 নং, এরপরে সিলেবাসের 13 নং, সেটা হলো ফর্ম পূরণ। ফর্ম পূরণ তোমরা জানো যে ফর্ম পূরণ আমরা সাধারণত ফর্ম পূরণে আমরা কি পাই, যে একটা ফর্ম দেয়া থাকে, ওই ফর্মের মধ্যে আসলে সেটা যে কোনো বিষয়ের হতে পারে। যেমন তুমি একটা ক্লাবের মেম্বার হতে চাও, এই জন্য তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, অথবা তুমি কোনো স্কুলে ভর্তি হতে চাও, এই জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। সো যে কোনো বিষয়ের উপর ভিত্তি করে ফর্ম পূরণ করা লাগতে পারে, প্রয়োজন হতে পারে। এই জন্য ফর্ম পূরণে সাধারণত যেটা হয় সেটা হলো তোমার নিজের নাম লিখতে হয়, দেন তোমার বাবার নাম, দেন মা, এরপরে হচ্ছে তোমার মা বাবার পেশা। সো সেগুলো তোমরা, যেগুলো আমি ক্লাসে বলেছিলাম এর আগে, সো সেগুলো ধারাবাহিকভাবে থাকে, সেগুলো সুন্দর করে ইংরেজিতে লিখবে, তবে লেখাগুলো যেন সুন্দর হয় এবং স্পষ্ট হয়। দেন সবশেষে সিগনেচার করতে হয়, ওগুলো লিখবে, মোবাইল নাম্বার লিখবে, ব্লাড গ্রুপ যদি ওখানে চেয়ে থাকে তাহলে ওগুলো লিখলে।
সো এই ছিল হচ্ছে ফর্ম পূরণটা তোমরা সবাই জানো। সো সেভাবে করে ফর্ম পূরণটা করবে। এটা ছিল ইংরেজি প্রথম পত্রের সিলেবাসের 9 থেকে 13 নং আলোচনা। এরপরে ইংরেজি দ্বিতীয় পত্রে আমরা যদি দেখি, দ্বিতীয় পত্রে হচ্ছে কি আলোচনা আছে। দ্বিতীয় পত্রে জেন্ডার পরিবর্তন পড়তে বলছে ভাষায়। সো জেন্ডার পরিবর্তনটা 59 ও 60 পৃষ্ঠার প্রথম 10টি পড়বে। কীভাবে পড়বে? বাসায় লিখে লিখে পড়বে, তাহলে মনে থাকবে। সো এটা হলো ইংরেজি দ্বিতীয় পত্র। এরপর প্যারাগ্রাফ পড়বে ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। কীভাবে লিখবে? মনে করো যে এইভাবে লিখলে যে দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ রাহাত, আমার বন্ধুর নাম রাহাত। হি ইজ 11 ইয়ার্স ওল্ড, তার বয়স 11 বছর। অ্যান্ড হি ইজ 11 ইয়ার্স ওল্ড, তার বয়স 11 বছর। হিজ ফাদার ইজ আ ডক্টর, তার বাবা একজন ডাক্তার। হিজ মোম ইজ আ হোম মেকার, তার মা একজন গৃহিণী। অ্যান্ড হি প্লেস ফুটবল, হি লাইকস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। সো এইভাবে অনেক অনেক বাক্য লেখা যায়। এইভাবে আমি কয়েকটি বাক্য বললাম, এইভাবে করে তোমরা প্যারাগ্রাফটি লিখবে। সো এই ছিল ইংরেজি আমাদের দ্বিতীয় পত্রের আলোচনা। এরপরে হচ্ছে এখন আমরা আলোচনা করব গণিত নিয়ে। তো গণিতে এখানে হচ্ছে তোমার 3টা অঙ্ক দেওয়া আছে, প্রতিটা অঙ্কের আমি একটি করে আলোচনা করব এখানে। তাহলে হচ্ছে আমরা গণিত আসি। গণিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এগুলোর সংজ্ঞাগুলো আমরা তুলে দিচ্ছি, এগুলো পড়ে নেবে। দেন লসাগু ও গসাগু কাকে বলে এগুলো দিচ্ছি আমি, তোমরা তুলে নেবে। এখানে কিছু অঙ্ক নিচে দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমি আলোচনা করে দিব। 3টা অঙ্ক দেওয়া আছে। তো প্রথম অঙ্কটা যেটা আছে সেটি হলো নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখন আমি যে অধ্যায়টি আলোচনা করছি সেটি হচ্ছে অধ্যায় 7। তো অধ্যায় 7 অধ্যায়টা হলো গুণিতক ও গুণনীয়ক। চ্যাপ্টারটার নাম হলো গুণিতক ও গুণনীয়ক। সো এই চ্যাপ্টারের প্রথম অঙ্কটা যেটা আমি তোমাদেরকে দেখাবো 11 নম্বর। প্রথম অঙ্কটা নিচের সংখ্যাগুলোর 3টি করে গুণিতক লিখতে হবে, গুণিতক বের করে ছোট থেকে বড় আকারে সাজাবে। যেমন এখানে অনেকগুলো অঙ্ক আছে পাশে, 1 থেকে 4টা। 1 নম্বর অঙ্কটা কি 4, এই 4 সংখ্যাটার তোমাকে কি করতে হবে? গুণিতক বের করতে হবে, রাইট? 3টি গুণিতক বের করতে হবে। তো 4 এর গুণিতক এইভাবে লিখবা, 4 এর গুণিতক সমান 4 গুণন 1 সমান 4। দেন আবার 4 গুণন 2 সমান 8। এরপরে আবার এখানে এটা দেওয়ার দরকার নেই। দেন 4 গুণন 3 সমান 12। তাহলে অতএব 4 এর গুণিতক সমান 4, 8, 12। এখন 4 এর গুণিতকগুলো হলো 4, 8, 12। এখন তোমাকে কিন্তু বলছে যে ছোট থেকে বড় সাজাতে। হ্যাঁ, তো প্রায় আমরা অলরেডি সাজিয়ে ফেলেছি ছোট থেকে বড়। উপর এখানে কিন্তু এইভাবে করে আমরা লিখছি 4, 8, 12। যদি প্রথমে বড় থাকতো পরে ছোট থাকতো তাহলে কিন্তু আমাদেরকে নিচে আবার সাজায় নিতে হতো। যেহেতু আমাদের অলরেডি আসেই ছোট থেকে বড়, এই জন্য আর নতুন করে লেখার দরকার নেই। তো 4 এর গুণিতকগুলো এটা, আর কী হলো হচ্ছে ছোট থেকে বড় লিখতে বলছে। তো তোমরা শুধু অতএব 4 এর গুণিতক দিয়ে ছোট থেকে বড় একবারে সাজিয়ে দিবে, তাহলে আর লাগবে না। সো এই ছিল 11 নম্বরের অঙ্কটা, যে গুণিতক বের করবে। গুণিতক বের করে তোমরা ছোট থেকে বড় আকারে সাজাবে, ছোট থেকে বড়। তো এই ছিল তোমার 11 নম্বর অঙ্কটা। এভাবে আরও 3টা অঙ্ক আরও আছে, ওগুলো বাসায় করবে। সো এই নিয়মে বাকি অঙ্কগুলো হবে। 11-র বাকি অঙ্কগুলো এই নিয়মে করবে, 11-র বাকি অঙ্কগুলো এই নিয়মে করবে। সো এখন আমি আসি 12 নম্বরে। 12 নম্বর অঙ্ক যেটা আছে সেটি হলো নিচের সংখ্যা
এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নেবে। নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে, এই সংখ্যাগুলোর গুণিতক বের করবে। প্রথমে গুণিতক বের করে সেগুলো ছোট থেকে বড় সাজাবে, দেন লসাগু বের করবে। তাহলে কয়টা কাজ করতে হবে? 3টা। একটা হলো গুণিতক বের করবে, দেন ছোট থেকে বড় সাজাবে, দেন লসাগু। তাহলে কাজ করতে হবে কয়টা? 3টা, রাইট? তাহলে হচ্ছে 12 নম্বরের 1 নম্বর অঙ্কটা হচ্ছে 3 আর 4 এভাবে আসছে। 1 নম্বর অঙ্ক হলো 3, 4। তো 3-এর গুণিতক আমরা যদি লিখি সমাধান, এই যে তোমার এখানে সমাধান লিখবে, রাইট? সমাধান লিখবে 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক, গুণিতক কীভাবে আমরা বের করব? এই সংখ্যাটাকে তোমরা গুণিতক যদি বের করতে চাও, যে এর পরের গুণিতকটা বের করার জন্য 2 দিয়ে গুণ করবে, তারপরেরটা বের করার জন্য ওই সংখ্যাকে আবার 2 দিয়ে গুণ করবে, রাইট? এই যে এইভাবে দেখো, 3 দুগুণে কত? 6, দেন আবার 3-এর সাথে 3 গুণ করলে 9, দেন 3-এর সাথে আবার 4 গুণ করবে। হ্যাঁ, প্রতিবার 3 করে বাড়বে, অর্থাৎ যত গুণিতক বের করবো প্রতিবার 3 করে বাড়বে, প্রতিবার 3 করে বাড়বে। 3, 6, 9, 12, দেন 15, দেন 18, এগুলো লিখলে 21, 27, 29, 32, 33, দেন 36। এভাবে করে অনেকগুলো 8-10টির মতো বের করে রাখলে, দেন 4-এর গুণিতক, তারপর 4-এর গুণিতক লিখলে 4-এর গুণিতক সমান সমান 4, 8, 12, প্রতিবার 4 করে বাড়াবে। যেটার গুণিতক বের করবো প্রতিবার তত করে বাড়বে, তত করে বাড়বে। 4, 8, 12, 16, 20, 24, 28, দেন 32, দেন 36। এখন আমাদেরকে যেটা বের করতে হবে, এই তোমার 3 আর 4-এর সাধারণ গুণিতক বের করতে হবে। সাধারণ গুণিতক কোনগুলো? সাধারণ গুণিতক হচ্ছে আমরা বের করব, সাধারণ গুণিতক হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো উপরেও থাকবে এবং নিচেও থাকবে। তাহলে এখন আমরা বের করি। অতএব 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো হলো, অতএব 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো হলো, 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো হলো। তাহলে এখানে আমি সাধারণ গুণিতক বের করতে হবে এই জন্য, কারণ সাধারণ গুণিতক যদি না বের করো তাহলে লসাগুটা বের হবে না, এই জন্য সাধারণ গুণিতকটা বের করবো। তাহলে সাধারণ গুণিতক কোনগুলো? সাধারণ গুণিতক হচ্ছে সেইগুলো যেই সংখ্যাগুলো উপরের রাশিতেও আছে আবার নিচের রাশিতেও আছে। তাহলে এখন আমরা দেখি, এখানে দেখো, এখানে হচ্ছে আমরা এই যে 36টা এখানে হচ্ছে নিচেও আছে আবার উপরেও আছে। দেন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর কি, দেখো 32, 28, এই যে 12 একটা পেয়েছি। এগুলো গোল করে রাখলে, তোমরা এখানে গোল করবে না, আমি বোঝানোর জন্য গোল করে রাখছি, সেই সংখ্যাগুলো আমি এখানে বসাবো। তোমরা পেন্সিল দিয়ে দাগাতে পারো তোমাদের সুবিধার জন্য। দেন 12, 36 পেয়েছি, 15, 18, 21, 27, 29, রাইট? এই যে 32 একটা পেয়েছি, এটা দাগালে। দেন দেখো 4, 8, 16, 20, 24, উপরে আর তেমন সংখ্যা পাচ্ছি না। তাহলে আমরা পেয়েছি কয়টা? 3টা। তাহলে 12, 32, 36, রাইট? 12, 32, 36। তাহলে হচ্ছে আমরা সাধারণ গুণিতক পেয়েছি হলো 3টা। যেই আমরা সাধারণ গুণিতক হচ্ছে সেই সংখ্যাগুলো যেটা উপরের রাশিতেও আছে প্লাস নিচের রাশিতেও আছে। তাহলে এখন আমরা প্রথমে বের করতে বলছে গুণিতক, দেন বের করতে বলছে হলো তোমার ছোট থেকে বড়, যেটা আমরা করছি এখানে 12, 32, 36। এরপরে বের করতে বলছে লসাগু। তাহলে অতএব নির্ণয় লসাগু। লসাগুর সময় মনে রাখবে, লসাগুর সময় সব সময় ছোটোটা হয়, ছোট সংখ্যাটি হয়। সাধারণ গুণিতক তো বের করবো ঠিকই, কিন্তু লসাগুর সময় ছোট সংখ্যাটি হবে আর গসাগুর সময় বড়টি। তাহলে এখানে কিন্তু আমাদের ছোট সংখ্যার মধ্যে জাস্ট 12টাই কিন্তু কমন, আর কিন্তু ছোট সংখ্যা তেমন নেই। তাহলে লসাগুর সময় মনে রাখবে, লসাগুর সময় ছোট সংখ্যাটি আমরা নিব আর গসাগুর সময় বড় সংখ্যাটি নিব। তাহলে অতএব লসাগু, অতএব লসাগু, এখানে তাহলে লসাগু কত হচ্ছে, কত হবে? উত্তর 12। অতএব নির্ণয় লসাগু লিখতে পারো, অতএব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু 12, এটাই উত্তর। সো এই নিয়মে বাকি অঙ্কগুলো করবে। 12 নম্বর অঙ্কের যে বাকি অঙ্কগুলো আছে এই নিয়মে করবে, সেম এই নিয়মে।
জাস্ট এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু পরের অঙ্কগুলো, এই যে 12-এর যে পরের অঙ্কগুলো আছে 2, 3, 4, সেগুলো কিন্তু এই নিয়মেই একদম সেম তোমরা করতে পারবে। সো এইভাবে করে বাকি অঙ্কগুলো করে নিবে। এরপরে হচ্ছে আমি হচ্ছে 13 নম্বর অঙ্কটা বলবো। 13 নম্বর হচ্ছে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে বলছে, সকল গুণনীয়ক নিচের সংখ্যাগুলোর। তাহলে আমরা তোমরা এই অঙ্কটা ক্লাস ভিডিওটি দেখার সময় পজ করে অঙ্কটা তুলে নিতে পারো। এখন আমি পরের অঙ্কতে আসি। রাইট, 13 নম্বর অঙ্ক নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক। এখানে কিন্তু সকল গুণনীয়ক বের করতে বলছে। তাহলে প্রথম সংখ্যাটা হলো 9। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 9 এর সকল গুণনীয়ক, 9 এর সকল গুণনীয়ক। 9 এর সকল গুণনীয়ক কোনগুলো? 1, 3, 9। তাহলে হচ্ছে এটা কীভাবে বের করলাম? এই যে এই সংখ্যাটাকে তুমি একবার 1 দিয়ে ভাগ করবে, তারপরে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করা যাবে না, তখন 3 দিয়ে করবে, তারপর 4, 5, 6 এগুলো দিয়ে যাবে না, দেন তুমি 9 দিয়ে করবে। তাহলে এই 3টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই 1, 3 আর 9 এই 3টে সংখ্যাই হলো হচ্ছে তোমার গুণনীয়ক। যেই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই গুণনীয়ক। তাহলে 9 এর সকল গুণনীয়ক 1, 3, 9, 1, 3, 9, এই এক লাইন করলেই হবে এভাবে। আর উপরে অবশ্যই সমাধান দিবে, উপরে অবশ্যই সমাধান লিখবে। হ্যাঁ, উপরে লিখবে হচ্ছে সমাধান। তো এই ছিল গণিতের আলোচনা, যেটা আমরা প্রায় শেষ করলাম। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, দেন ইংরেজি দ্বিতীয় প্লাস গণিত সাবজেক্টগুলো আমরা শেষ করলাম। এখন আমরা আসবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দেন আইসিটি, দেন বিজ্ঞান। এই 3টে সাবজেক্ট অল্প করে আলোচনা করব, তাহলে আমাদের আজকের মোটামুটি ক্লাসটি সম্পূর্ণ হবে। তো বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটি আলোচনা করতে বলা হয়েছে সেটা হলো কাজের মর্যাদা, যেটি আমি গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। তো কাজের মর্যাদাটা আসলে কি? সমাজের নানা পেশার কিন্তু মানুষ রয়েছে, যেমন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এরপর হচ্ছে তোমার কেউ উকিল, কেউ শিক্ষক, এরপরে হচ্ছে কেউ আছে যারা তোমার ক্লিনার। সো আমাদের কিন্তু সমাজের চলার জন্য একজন আরেকজনের কিন্তু আমাদের প্রয়োজন হয়। সো এই জন্য যেমন আমরা যে অফিসে কাজ করি সেই অফিসটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু আমাদের লোকের প্রয়োজন। সো ক্লিনার যদি আমাদের অফিসটি ভালোভাবে পরিষ্কার না করে দেয় তাহলে কিন্তু আমাদেরকে অপরিষ্কার রুমগুলোতে বসতে হবে এবং সেগুলোতে ক্লাস করাতে হবে। এই জন্য আমাদের সকল পেশার মানুষদেরকে সম্মান দেওয়া উচিত, যেটা আমরা চেষ্টা করব সকল পেশার মানুষকে সম্মান দেওয়ার জন্য। সো এই ছিল কাজের মর্যাদা পুরো গল্পটির সামারি। এরপরে যেই সাবজেক্টটি আছে সেটি হলো আইসিটি। এখানে হচ্ছে যে অধ্যায়টা আছে সেটা হলো আউটপুট ডিভাইস বা নির্গমনমূলক যন্ত্রপাতি। সো এই অধ্যায়টা থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমরা বাসায় পড়বে। যেমন প্রথম প্রশ্নটা আমি যদি একটু সংক্ষেপে আলোচনা করি, কোন যন্ত্রের মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই? আমরা কিন্তু এখানে উত্তরটা দেওয়া আছে, আমরা স্পিকারের মাধ্যমে শব্দ শুনতে পাই, যেটি ইলাবোরেট করা আছে। স্পিকার কোনটা? স্পিকার হলো কিন্তু কম্পিউটারের সাথে সংযোগ করা থাকে, যেটার মাধ্যমে আমরা ক্লাস দেখতে পারি অথবা অন্যান্য যে প্রয়োজনীয় ক্লাস আর অন্যান্য সিনেমা, এগুলো অন্যান্য বইপত্র শুনতে পারি। সো সেইগুলো আমরা কিন্তু তোমার এই স্পিকারের মাধ্যমে আমরা শব্দ শুনতে পারি। দেন প্লোটারের কাজ কি? প্লোটার হলো একটি ড্রয়িং যন্ত্র যার সাহায্যে বড় আকারের ছবি বা গ্রাফ আউটপুট করা যায়। সো প্লোটার হলো একটা যন্ত্র যার সাহায্যে বড় আকারের ছবি বা গ্রাফ সেগুলো আমরা পেয়ে থাকি। সো এই ছিল প্লোটারের কাজ। দেন সিস্টেম বক্স কি? সিস্টেম বক্স তোমরা সবাই জানো। সিস্টেম বক্স হলো সেটা যেটার ভিতরে সিস্টেম বক্স হলো ওই যে কম্পিউটারের যে সিপিইউ আছে না, এটি হলো সিস্টেম বক্স বলে থাকি আমরা, যেটার ভিতরে তোমার অনেক কিছু থাকে। মাদারবোর্ড, দেন হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই, দেন
কুলিং ফ্যান। সো এই জিনিসগুলো কম্পিউটারের ভিতরে যেগুলো সংযোগ তোমার সিপিইউর ভিতরে যেগুলো সংযোগ করা থাকে, ওই যে বক্সটা, এই বক্সটাকে আমরা হচ্ছে সিস্টেম বক্স বলে থাকি। দেন কম্পিউটারের মাদারবোর্ড কি? কম্পিউটারের মাদারবোর্ড হলো এই সিস্টেম বক্সের ভিতরে যেটা সংযুক্ত থাকে। এই মাদারবোর্ড ছাড়া কিন্তু তুমি কম্পিউটার চালাতে পারবে না। এই বোর্ডের মধ্যে সব কিছু সংযোগ করা থাকে, হার্ড ডিস্ক, দেন তোমার পাওয়ার সাপ্লাই, দেন প্রসেসর, যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটার চালাতে পারি। সো এগুলো ছাড়া কম্পিউটার চালানো সম্ভব না। সো এই ছিল কম্পিউটারের মোটামুটি একটা আলোচনা। যে প্রশ্ন উত্তরগুলো শিটের মধ্যে দেওয়া আছে সেগুলো তোমরা পড়ে নেবে। দেন প্রাথমিক বিজ্ঞানে যে অধ্যায়টা আলোচনা করতে বলা হয়েছে সেটা হলো প্রাকৃতিক সম্পদ। সেটি আমি যদি পুরো গল্পটা সামারি করি তাহলে কয়েকটা বাক্য বলে আমি কয়েকটা বাক্যের মাধ্যমে সামারি করতে পারি। সেটা হলো প্রাকৃতিক সম্পদ হলো কি? প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে আমরা যে সম্পদ পেয়ে থাকি সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন প্রাকৃতিক সম্পদকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হলো নবায়নযোগ্য আর একটা হলো অনবায়নযোগ্য। নবায়নযোগ্যটা কি? নবায়নযোগ্যটা হলো যেটি সাধারণত শেষ হয় না সেটিকে নবায়নযোগ্য বলি, আর যেটি শেষ হয়ে যায় সেটি হলো অনবায়নযোগ্য। সো নবায়নযোগ্য সম্পদের মধ্যে যেগুলো পড়ে সেটি হলো যেমন তোমার বায়ু, এরপরে হচ্ছে সূর্যের আলো, উদ্ভিদ, পানি, যেগুলো কখনোই শেষ হবে না। এগুলো হলো নবায়নযোগ্য সম্পদ, যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। এরপরে অনবায়নযোগ্য সম্পদ কোনগুলো? অনবায়নযোগ্য সম্পদ হলো যেগুলোকে আমরা বলে থাকি সেগুলো হলো তেল, কয়লা এবং অন্যান্য আরও খনিজ পদার্থ, যেগুলো আমরা মাটির নিচ থেকে পেয়ে থাকি। এগুলো এক সময় শেষ হয়ে যাবে, যেগুলো পাওয়া যাবে না, সেগুলোকে আমরা অনবায়নযোগ্য সম্পদ বলি। তো এই ছিল মোটামুটি বিজ্ঞানের আলোচনা। এরপরে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, দুইটি সাবজেক্ট আছে যেগুলো যে অধ্যায়গুলো এখানে বলা হয়েছে পড়ার জন্য, সেই অধ্যায়গুলো তোমাদের মূল বই থেকে মোটামুটি একটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় আলোচনা ইসলাম ধর্ম, হিন্দু ধর্মের, সেগুলো চেষ্টা করবে বই থেকে পড়ে নেওয়ার জন্য। দেন অধ্যায়টি পড়ার পরে এখানে কিছু প্রশ্ন আমরা দিয়েছি, সেই প্রশ্নগুলো বাসায় পড়ে নেবে। সো এই ছিল মোটামুটি পুরো শিটটির আলোচনা। ফাইনালি আমরা পুরো শিটটি শেষ করলাম। সো সেই সাবজেক্টগুলো চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার, যেগুলো তুলনামূলকভাবে একটু কঠিন সেগুলো আমি মোটামুটি বেশি আলোচনা করেছি। আর তোমরা যদি কোনো সাবজেক্টে যদি প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, দেন আমরা চেষ্টা করব সেখানে রিপ্লাই দেওয়ার জন্য। দেন অ্যাট দ্য এন্ড অফ মাই ক্লাস আমি যদি কিছু বলি করোনা সম্পর্কে, তাহলে তোমরা সবাই জানো যে বর্তমান যে পরিস্থিতি, এটা আসলে অনেক কঠিন একটা সময়, যেই সময়ের তোমাদেরকে সবাইকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো নিয়মিত হাত ধৌত করতে হবে, এরপর নিয়মিত মাস্ক পরিধান করতে হবে। সো আমি আশা করি যে তোমরা সেই সতর্কতাগুলো অবলম্বন করার চেষ্টা করবে। সো মোটামুটি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।